স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ফর্মার চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী এবং আমার সাথে আরও রয়েছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা করব, তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। প্রথমেই বলতে চাই, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে যুদ্ধ, আমেরিকা সরাসরি অংশ নেবে কিনা সেই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকে একটি সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানের সঙ্গে আলোচনার সুযোগ রাখতে চান। এই 2 সপ্তাহ আসলে কি ধরনের আলোচনা হবে, আসলে কি ধরনের বার্তা দিতে চাচ্ছে আমেরিকা, সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটন যোগাযোগ অব্যাহত রেখেছে, এই বিষয়টি কিন্তু বলা হয়েছে আজকের সংবাদ সম্মেলনে। এবং তিনি আরো জানান, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করতে পারে ইরান, অথবা তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলেও জানান লেভিট। ইরানের সাথে চুক্তিতে কোনোভাবেই তাদেরকে পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেয়া হবে না, এই বিষয়টিও কিন্তু আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। আজকের দিনের আরো একটি আলোচিত সংবাদ, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে নির্বাচনের কিন্তু হাঁটাহাঁটি লড়াই চলছে। আর্লি ভোটিং চলছে। আর্লি ভোটিং আসলে কোন প্রার্থী এগিয়ে, সেই বিষয় নিয়েও নানান রকম আলোচনা চলছে। একদিকে অ্যান্ড্রু কুমো, অপরদিকে জোহরান মামদানি, এই দুজন প্রার্থী আসলে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে রয়েছে। প্রথম দিকে মামদানি কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামদানির জনপ্রিয়তা অনেকাংশে বেড়েছে। ওদিকে ল্যান্ডার, যেহেতু তিনি কোর্টে আদালতে একজন অভিবাসীকে সহায়তা করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, সেই ক্ষেত্রে তারও আসলে জনপ্রিয়তা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল আসলে কি হবে সেটা আসলে নির্বাচনের পরেই বোঝা যাবে। এই বিষয়টি আমাদের আলোচনায় থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করব। জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে আমরা আলোচনা করব। সেই জাতীয় ঐক্যমত কমিশনের যে আলোচনা রয়েছে, সেখান থেকে আসলে কি ফলাফল পাওয়া যাচ্ছে অথবা কি মনে হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে দুজন অতিথি এর মধ্যে যুক্ত হয়ে গেছে। আমি প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনাকে দিয়ে শুরু করব। আমেরিকা 2 সপ্তাহের সময় দিয়েছে কূটনৈতিক আলোচনার জন্য। আসলে কি এটি কূটনৈতিক আলোচনা, নাকি একরকম হুমকি, আত্মসমর্পণ করতে হবে 2 সপ্তাহের মধ্যে? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। যারা এটাকে হুমকি বলবো কিনা সেটা আপনি বলছেন, এটা তো একটা হুমকি। 2 সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যে সরাসরি তিনি এই যুদ্ধে যোগদান করবেন কিনা। আপনি সরাসরি কথাটা উল্লেখ করেছেন, তাহলে মানে অসরাসরি অলরেডি তো তারা ইনভলভ হয়েছে। যেমন ধরেন ইরানের যে মিসাইলগুলো, সেই মিসাইলগুলো তারা ইন্টারসেপ্ট করে। আর আমরা এতদিনে নিশ্চয় বুঝতে পেরেছি যে এই যুদ্ধটা ইউনাইটেড স্টেটসের অনুমোদন ছাড়া এটা হয়তো হতো না। এটা আমরা অলরেডি বুঝতে পেরেছি যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গ্রিন সিগন্যাল দেওয়ার ফলেই এই যুদ্ধটা বেঁধেছে। একদিকে ইউনাইটেড স্টেটস আপনার ইরানের সাথে কথা বলে যাচ্ছিল, অন্যদিকে যুদ্ধ প্ল্যান কিন্তু আগের থেকে হয়ে গেছে, এবং আমি মনে করি সেটা ডোনাল্ড ট্রাম্প জানতো না, তিনি নিশ্চয়ই জানতেন। এখন তিনি যেটা বলছেন, এটা মোটামুটি ইরানকে আপনার টোটাল সারেন্ডার, যে শব্দটা আপনি ইউজ করছেন, সেই টোটাল সারেন্ডার করার জন্যই হুমকি দাবি দিচ্ছে। সেই পর্যন্ত সরাসরি এই সবসময় যুদ্ধে লিপ্ত হয়, এটা একটু সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া দরকার। কারণ এই যুদ্ধের যে পারপাসটা, সেটা হচ্ছে আপনি যেমন বললেন যে ইরানকে কোনো মতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে, এবং সেটা যদি সাকসেসফুল হয়, মানে যে ইসরায়েলের যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা তারা নিজেরা সাকসেসফুল করতে পারবে না। কারণ ইরানের কিছু কিছু আপনার এই যে তাদের যে ইয়েগুলো, পারমাণবিক যে স্থানগুলো, সেগুলো কিছু কিছু এত নিচের দিকে যে আমেরিকান
আপনার ওই সেই বিশাল বম, মাদার অফ অল বম্বস, বাংকার বাস্টার যে বম, সেটা ছাড়া সেখানে করা যাবে না, সেগুলো ধ্বংস করা যাবে। সে কারণে আমেরিকার দরকার। এটা নিয়ে প্রথম থেকেই থাকছে। আমি ঠিক প্রথম থেকে বলবো যাতে আমার তো মনে হয় যে সেই এই শতকের আগের শতক থেকে, ধরেন 1995 থেকে আমি শুনে আসছি যে তিনি আমেরিকাকে ইনভলভ করার চেষ্টা করছে এই ইরাক যেটা করলো, ইরানকে যে আক্রমণ করলো, এই আক্রমণের তার যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তো বহু বছরের, আমি বলবো সেই 30 বছরের আকাঙ্ক্ষা, সেটা সেটা করলো। তো সেখানে আমেরিকা এত ইনভলভ হবে কিনা এটা বলা খুবই মুশকিল, কারণ ট্রাম্পকে যে বলা হয় যে তিনি আনপ্রেডিক্টেবল, এটা তো সত্য যে তিনি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, তিনি হি ইজ এ ম্যান অফ কন্ট্রাডিকশন। সে বলে এক কথা কিন্তু ঠিক বুঝে, তাকে বলা হয় যে সে মানে হি ইজ এ প্রেসিডেন্ট অফ পিস, কিন্তু দেখেন সে ক্যাম্পেইন যে স্লোগান ছিল, সেই ক্যাম্পেইন যে প্রমিস ছিল, সেখানে সে বলেছেন যে সে যে যুদ্ধগুলো বর্তমান চলমান সেগুলো তিনি ক্ষমতা এসে বন্ধ করবেন, যেমন গাজার যুদ্ধটা বন্ধ করবে, গাজা ইসরায়েলের যে যুদ্ধটা, তারপর ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেগুলো তিনি বন্ধ করবেন। কিন্তু আমরা দেখতে তিনি আসার পরে গাজার সিচুয়েশনটা আরো ওয়ার্স। মোটামুটি গাজাকে মোটামুটি গাজা থেকে এথনিক ক্লিনজিং এর একটা গ্রিন সিগন্যাল তিনি দিয়ে দিয়েছেন, এবং সেখানে যে গাজানগার বাস করতে পারবেন না, এবং তিনি নিজেও তো তার কিছু ক্যাসিনো ম্যাসিনো কিছু তার নিজস্ব স্থাপনা সেখানে তৈরি করার পরিকল্পনা তিনি জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো সেটা যুদ্ধ বন্ধ করার তো আমি কোনো ইয়ে দেখিনি, বিশেষ করে আপনার গাজান যে যুদ্ধটা। আর এখানে যে আর একটা নতুন যুদ্ধ তিনি বেঁধে দিলেন, এটা কিন্তু তার নিজের দলেরই কিছু কিছু কনসারভেটিভ বা আমি বলবো যে যারা মেগা আন্দোলনের সাথে যারা জড়িত, তারা কিন্তু এখানে সাড়া দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে কনসারভেটিভদের ভিতরে একটা স্প্লিট হয়ে যাচ্ছে, মানে একদল তারা ওই মানে সেই ট্রাম্পের যে প্রমিস ছিল, ইলেকশন টাইম প্রমিস, সেই প্রমিসকে অব্যাহত রাখার জন্য তাকে একটা প্রেশার দিচ্ছে। আর একটা দল আছে তারা মানে সামহাও তারা ওই ইসরায়েলের হয়ে এই যুদ্ধে যোগ দেবে। এখন এটা বলা খুবই মুশকিল যে কোন দলটা বেশি ভারী হবে, কোন দল সে যোগ দেবে। তবে আমরা জানি যে তার সাথে নেতানিয়াহুর যে সম্পর্ক, সে সম্পর্কটা তো খুবই মানে চামি সম্পর্ক। তারা অনেকে খুব পছন্দ করে। আর আরেকটা জিনিস হলো যে এই যে দুটো নেতা নেতানিয়াহু এবং ট্রাম্প, এদের মধ্যে স্কিলস কার বেশি, চতুরতা কার মধ্যে বেশি, হ্যাঁ, আপনার ডিপ্লোমেসি কে বেশি বোঝে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো যে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের কোনো তুলনাই হয় না। নেতানিয়াহু জানে কিভাবে এই ওয়ার্ল্ড লিডারসদের ইউজ করতে হয়, এবং আমি তো মনে করি যে সে অলরেডি ট্রাম্পকে বেশ সুন্দরভাবে ইউজ করছে। সে কারণে আমার একটা ভয় হয় যে হয়তো ট্রাম্প আলটিমেটলি ওই তার যে খপ্পরে পড়ে গেছে সেখানে পড়ে সে হয়তো এই যুদ্ধে জড়িয়ে যাবে, এবং সে যদি এই যুদ্ধে জড়িয়ে যায় সেটা তো আমেরিকার জন্য কোন রকমই মঙ্গলকর নয়। আমরা তো ইতিপূর্বে দেখেছি যে আফগান ওয়ার বা ইরাক ওয়ার, এর কোনো ওয়ারই আমেরিকাতে ভালো কিছু বয়ে আনবে। আমাদের মনে আছে 2008 2009 যে আপনার এটাকে কি বলা হয়, গ্রেট রিসেশন, আপনাদের শব্দবিদ হয়তো মনে থাকবে, মানে গ্রেট ডিপ্রেশন তো বলা যায় না, সে আপনার 1929 যে ঘটনা ঘটেছিল বা 1930 যেটা হয়েছিল, সেটার সাথে তার কাছাকাছি চলে গেছিল ইউএস ইকোনমি, যার ফলে তাকে গ্রেট রিসেশন বলা হতো। তো এগুলো হয়েছে কি জন্য? এগুলো তো সেই ইরাক ওয়ার, আফগান ওয়ার, আবার এই একটা ওয়ারে যদি জড়িয়ে পড়ে তাহলে ইউএস ইকোনমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর ইউএস এর অবস্থান বহির্বিশ্বে ইতিমধ্যেই একমাত্র ওয়েস্ট ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা ছাড়া আর বাকি বিশ্ব তাদের এই কর্মকাণ্ড পছন্দ করছে না। এখন দেখা যাক কি হয়। আমি আশা করব
যে ট্রাম্পকে এই যে রিপাবলিকানদের যেটা মেগা গোষ্ঠী আর কি, মেগা গোষ্ঠী তাকে একটা একটা সেন্সিবল ডিসিশন নিতে সাহায্য করবে। জি নিশ্চয়ই। করিম চৌধুরী, আপনার পর্যালোচনা শুনি। প্রথমে প্রফেসর মোহাম্মদ মালিককে অনেক ধন্যবাদ দিচ্ছি, সুন্দর আলোচনা করেছেন উনি বিষয়টা একটু আগেও নিয়ে গেছেন, এমনকি গাজা যুদ্ধের সাথে তুলনা করেছেন। আমি আপনার প্রশ্নের জবাবে সরাসরি চলে আসবো, কোন ভূমিকা উপসংহার না দিয়ে। যে দেখুন, 2 সপ্তাহের সময় নিয়েছেন তিনি, এই কথাটা একটা রাজনৈতিক চাতুরতা ছাড়া আর কিছুই নয়। আমেরিকার সম্মতি এবং ইন্টেলিজেন্স এন্ড আর্মস এগুলো ছাড়া ইসরায়েলের পক্ষে কোনোভাবেই ইরানের উপর আক্রমণ করা সম্ভব ছিল না, হতো না, এবং গত অনেক দশক ধরে হয়নি। চেঞ্জ করেছে কিছুটা বিভিন্ন সময়ে করা এবং পিন পয়েন্ট করে নেতাদেরকে বের করা। এমনকি আগেও আপনি জানেন যে ইরানের একজন প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছে, অনেক জেনারেল বিভিন্ন ভাবে মারা গিয়েছেন, সামরিক বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা। এই টেকনোলজিটা আমেরিকা এবং ইসরায়েলিদের যৌথ টেকনোলজি, যেটা আমেরিকানদের টেকনোলজি ইসরায়েলিদেরকে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে একমাত্র দেশ, যার ফলে সেখানে সামরিক দিক থেকে যে আজকে যে অ্যাডভান্স পজিশনে ইসরায়েল রয়েছে, সেটা কিন্তু আমেরিকার সরাসরি, আমি ইনডাইরেক্ট কথাটা আর বলবো না, দিস ইজ দ্য ডাইরেক্ট কন্ট্রিবিউশন অফ আমেরিকান মিলিটারি ফোর্স অ্যান্ড ইন্টেলিজেন্স টেকনোলজি। অতএব আমেরিকা 2 সপ্তাহ সময় নেয়, আর এর আগে তাদেরকে যে যুদ্ধের ক্ষেত্রে বা ভুক্ত হত্যার ক্ষেত্রে যে সবকিছু করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনো আস্থার মন্তব্য নয়, এটা আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, ইসরায়েলের পক্ষে কখনোই এত বড় রিস্ক নেওয়া সম্ভব ছিল না। আপনি দেখেছেন কিছুদিন আগেও যখন ইসরায়েল ইরানের পক্ষে এক্সচেঞ্জ হয়েছিল, সেই ক্ষেত্রে যদি আমেরিকার নেতৃত্বে মিত্র বাহিনী এলাইজ যদি ইসরায়েলকে রক্ষা না করতো, তাহলে ইসরায়েল কিন্তু সেখানে একদম শেষ হয়ে যেত। যতগুলো মিসাইল আসছিল ইরান থেকে, যতগুলো ড্রোন আসছিল, সেই ক্ষেত্রে জর্ডান একটা বড় ধরনের ভূমিকা পালন করছে, এমনকি মিশর সেটাও একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। সার্বিকভাবে এই ছোট্ট ইসরায়েল দেশটিকে রক্ষা করার জন্য, যেহেতু আমেরিকার অ্যালাইজদেরকে, অন্যান্য অ্যালাই ওই অঞ্চলে যে সমস্ত লোকজন রয়েছে আমেরিকার বন্ধু, তাদেরকে নিয়ে তারা প্রতিহত করেছে সেই আন্দোলনটা, এবং ইসরায়েলকে একটা বড় ধরনের আমব্রেলা শেল্টার দিয়েছে। পরবর্তীতে এখন যে ঘটনা ঘটছে সেটা হলো যে, দেখুন কয়েকদিন আগে আলোচনায় বসার কথা ছিল ওমানে, সেই আলোচনা যখন বসার জন্য সব প্রস্তুত, এই ফাঁকে ইসরায়েল আক্রমণ করে বসলো। আমেরিকা বললো যে দে নো দিস থিং। প্রথম অবস্থায় বলছিল যে আমরা জানি না, আমরা ইনভলভ না। পরবর্তীবারে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে আমি জানি। অতএব আগেই বলে আসছি, আমেরিকার বাইরে ইসরায়েল কোনো কিছু করার সাহস, দক্ষতা এবং রিসোর্স তাদের কিছুই নেই, কারণ তারা সার্ভাইভ করতে পারবে না সেখানে। জিওগ্রাফিক্যালি যদি আপনি দেখেন, সেখানে তারা অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অবশ্যই পার্শ্ববর্তী আরব দেশগুলোর সহযোগিতা নিয়েই ইসরায়েলের উপর এই আক্রমণ চালানো হচ্ছে এবং করা যাচ্ছে। তা আমি বলবো যে এই 2 সপ্তাহের সময় এটা একটা পলিটিক্যাল চাতুরতা আর কিছু নয়। এই ফাঁকে যদি কোনো সুযোগ পায় সেক্ষেত্রে বিজয় করার এবং সেখান থেকে কোনো ফায়দা লোটার, তাহলে ইসরায়েলের নেতৃত্বে যে আগ্রাসী তত্ত্বাবধান চলছে, গণহত্যা বলেন, দেশ সার্বভৌমত্ব অধিকার বলেন, আন্ডার দ্য কাভারেজ অফ যে অ্যাটমিক প্রিপারেশন, এই অভিযোগটা এনে এটাকে একটা প্রিটেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং সেই ক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ নাই, এমনকি কনফ্লিক্টিং ইনফরমেশন, তুলসী জেবার কি বললেন কংগ্রেসের কাছে, আর আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ ছাড়া অতীতেও আমরা দেখেছি প্রেসিডেন্ট বুশের সময় ইরাকে যখন আক্রমণ করা হয়েছিল, প্রিটেক্ট ব্যবহার করা হয়েছিল। আপনারা জানেন যে এই সেখানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, মাস কিলিং এর অস্ত্র রয়েছে সেখানে, এই অভিযোগটা প্রিটেক্টটা ব্যবহার করা হয়েছিল। এবারও জাতিসংঘে অথবা অন্য কোথাও সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ ছাড়া ইরানের উপর আক্রমণ করা হয়েছে, এবং সেটা করা হয়েছে ইসরায়েলের নেতৃত্বে
কিন্তু সেই ক্ষেত্রে আর কারা জড়িত আছে এটা আজকে আর কারো কাছে অজানা নয়। তাদের তথ্য প্রযুক্তি সার্বিক সহযোগিতায় রয়েছে, সেটা আমাদের কারো কাছে, আমার মনে হয় যারা আমরা আন্তর্জাতিক রাজনীতির সাথে কিছু কিছু পড়াশোনা করি অথবা একটু নজর রাখি, তাদের কাছে অজানা বলে কিছু মনে হয়। আমি বলবো যে এই 2 সপ্তাহের ভিতরে যখনই সুযোগ পাবে তখনই যদি সেখানে কিছু করা যায় সেটা করবে। এই 2 সপ্তাহকে শুধুমাত্র একটা রাজনৈতিক চাতুরতার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত রিসোর্স দরকার, আমেরিকা ক্যান carry it out anything, anytime, anywhere in the world. That kind of military muscle we have. 30,000 পাউন্ডের যে বম, সেই বম B-52 দিয়ে এখানে আবার 30 থেকে 40,000 ফিট উপর থেকে ড্রপ করলে যে 300 ফিট গভীরে যে বিশাল কংক্রিটের ওয়াল সেটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারবে, সেটা আমাদের বিশ্বাস আছে। যদি অনেক মিলিটারি অ্যানালাইসিস বলতে মোর দেন ওয়ান বম্ব মে বি নিডেড, কিন্তু সেটা যে কোনো সময় আমেরিকা পারে। হয়তো আমেরিকা এখন করছে না, আমেরিকার অন্য কোনো স্বার্থ বা ইন্টারেস্ট যেটা আমরা বলে থাকি সেটাকে নিয়ে আসবে। আর সে কথা বলি, ইসরায়েলে কিন্তু নেতানিয়াহু গভর্নমেন্ট জনসমর্থনহীন হয়ে পড়েছে গত কয়েক বছর ধরে, এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা রয়েছে, দুর্নীতির মামলা রয়েছে, গণহত্যার মামলা রয়েছে ইসরায়েলি আদালতে প্যালেস্টাইনের হত্যার জন্য। তো সেই সমাজে যতদিন যুদ্ধ করা যাবে ততদিন নেতানিয়াহুর জন্য ভালো, এবং সে জনগণকে দেশ যুদ্ধে রয়েছে, এবং এই যুদ্ধের কারণে এই যে জিনিসটা হচ্ছে 7ই অক্টোবর যেটা এই হামাস আক্রমণ করেছে, বলেছে হামাসের অস্ত্রের 96% of arms, ammo and technology they use in this attack is Israeli product given by Israeli leaders. মোসাদের দেওয়া সেগুলো। তো এখন এই ঘটনা যে মোসাদ পরিকল্পিতভাবে করায় আমরা সেটা জানি না। অতএব ইসরায়েলের চক্রান্ত বোঝা অনেক কঠিন, বা প্রফেসর মোদী মোস্তফা খুব সুন্দর করে বলেছেন আমেরিকাকে কিভাবে ব্যাক করে নিল একটা বড় ধরনের যুদ্ধে, আঞ্চলিক যুদ্ধে, যেটা যে কোনো সময় বিশ্বযুদ্ধে যুদ্ধ পরিণত হতে পারে, এবং আমেরিকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কিন্তু সাকসেসফুলি নেতানিয়াহু আমাদের ট্রাম্প ড্র্যাগ করেছেন, এবং সেখানে কংগ্রেশনাল কোনো অনুমোদন ছাড়া যুদ্ধে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে এখন কংগ্রেশনাল অনুমোদন নেওয়ার জন্য হয়তো বা নির্দিষ্ট সরকার সময় থাকছেন যে 2 সপ্তাহ। আবার কয়েকজন আপনি দেখেছেন প্লেনে উনি যখন কানাডায় যাচ্ছেন এবং আসতেছেন G7 মিটিং থেকে তখন বারবার বলেছেন আমি যে কোনো সময় সিদ্ধান্ত নেব, যে কোনো ধরতে পারে, এবং সেখানে আমাদের যে রিসোর্স গুলো দরকার মিলিটারি মাত্র সেগুলো কিন্তু চলে যাচ্ছে ইসরায়েলের কাছাকাছি আছে, এবং উইদিন দিস, যার ফলে আমি মনে করি এটা পলিটিক্যাল চাতুরতা, যে কোনো ধরনের বিপর্যয় ঘটবে। এই ঘটনার জন্য ইসরায়েল আমেরিকাকে ড্র্যাগ করে আমেরিকার অর্থনীতি এবং রাজনীতি এবং আমেরিকাকে সারা বিশ্বে একটা খারাপ অবস্থানে নিয়ে যাচ্ছে। আমরা আমেরিকানরা যদি এই মুহূর্তে সোচ্চার না হয় আমাদের অধিকারের জন্য, আমাদের অর্থনীতির জন্য, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য এবং বিশ্বে আমাদের অবস্থানের জন্য যদি আমরা এই মুহূর্তে সোচ্চার না হই, তাহলে আমরা আমাদের কাছে দায়ী থাকবো। এই জন্যই আসাল যেমন যুদ্ধবিরোধী সবসময় আসাল বারবার বলে আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, যে আন্তর্জাতিক আইন নিয়ম কানুন প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল না হই তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল আমাদের নেতৃত্বে কোশ্চেন মুখোমুখি হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম ইরান ইস্যুতে। আজকের দিনের আরো একটি বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ হলো নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন, আর্লি ভোটিং চলছে। প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, এখন পর্যন্ত বিভিন্ন যেরকম জনমত জরিপ আমরা দেখছি, জোহরান মামদানি এবং অ্যান্ড্রু কুমো, এই 2 প্রার্থীর মধ্যেই আসলে হাঁটাহাঁটি লড়াই হচ্ছে। আপনার পর্যালোচনা শুনি, আপনার কাছে কি মনে হয় আর সামনের দিনগুলোতে আসলে নিউ ইয়র্ক সিটির নেতৃত্বে কে আসতে পারে জনপ্রতিনিধি হিসেবে? এবং অভিবাসন নীতির কথা বলি, নিরাপত্তা ইস্যুর কথা বলি, নানাবিধ ইস্যুতে কিন্তু এরিক অ্যাডামস হচ্ছে সমালোচনার মুখে পড়েছেন, সেটি আসলে নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? সেটা নেতিবাচক ভাবে মামদানির বিরুদ্ধে পড়বে, সেটা আমাদের হয়তো মনে আছে। আমার তো সেই সন্তানিক মনে নেই, এর আগে এরিক অ্যাডামসের আগে যে আর একজন ব্ল্যাক মেয়র ছিল ডেভিড ডিকিন্স, ডিকিন্সের আমলেও কিন্তু ডেভিড ডিকিন্স এক টার্ম সার্ভ করার পরে সে তো ইলেক্টেড হতে পারলো না, রুডি জুলিয়ানি হয়ে গেল।
এবং রুডি জুলিয়ানির যে ক্যাম্পেইন স্লোগান ছিল সেটা হচ্ছে এই যে আপনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিউ ইয়র্কের, সেটাই কিন্তু অ্যান্ড্রু কোনো আপনার মানে অস্ত্র হিসেবে ইউজ করছে আর কি। এবং সেটা মামদানির এগেছে যাবে, কারণ মামদানি তো আমরা যদি এখানে বলি, মামদানি তো আমেরিকান হোয়াইট না, সে ইন্ডিয়ান বংশোদ্ভূত। সে জন্ম নিয়েছিল আপনার উগান্ডায়, কিছুদিন বড় হয়েছে আপনার সাউথ আফ্রিকা, তারপরে তো নিউ ইয়র্কে করেছে ইমিগ্রেশন হিসেবে। সে বোধহয় 7 বছর কি 8 বছর বয়সে নিউ ইয়র্কে এসেছে। এখন এই ভদ্রলোকের বয়স 33 বছর। হ্যাঁ, ইয়াঙ্গের ভোট পাবে সে, এবং ইয়াঙ্গের ভোটেই কিন্তু সে গ্যাপটা অনেকটা মানে ফিল করে ফেলেছে আর কি। এখন হয়তো কি 5-6 পয়েন্টের মধ্যে চলে আসছে, আমি যদি ভুল না করে থাকি। তা এখানে যেটা হয়, আপনার পোলগুলো কিন্তু অনেক সময় মিসলিডিং হয়, স্পেশালি ইফ দ্য পোলস ইনভলভস এ পার্সন অফ কালার। আমি লুইজিয়ানায় বাস করি। লুইজিয়ানায় আমি যেটা দেখেছি, আমাদের কিন্তু একজন গভর্নর ছিল ববি জেন্ডাল, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। তিনিও কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত। তিনি এখানে ক্যাথলিসিজম করে মানে ধর্মান্তরিত হয়েছেন, তিনি হিন্দু থেকে ক্যাথলিক হয়েছেন, কারণ লুইজিয়ানা প্রচুর ক্যাথলিক, এটা ক্যাথলিকদের স্টেট। এ সমস্ত করার পরেও আপনার পোলে দেখা গেল, তার প্রথম যে ইলেকশনটা হলো, প্রথম ইলেকশনে সেখানে পোলে দেখা গেল যে সে 2.3 পয়েন্ট এগিয়েছে। তখন ডেমোক্রেটিক একটা ক্যান্ডিডেট ছিল ক্যাথলিন ব্লাঙ্কো নাম। হ্যাঁ, কিন্তু আমি বরাবরই বলে আসছিলাম যে এই হোয়াইটরা যখন তাদেরকে সার্ভে করা হয়, তারা যে কথাটা বলে, তাদের একটা পার্সেন্টেজ তারা পোলে গিয়ে, মানে পোল বুথে গিয়ে কিন্তু তারা মাইন্ড চেঞ্জ করে। এবং মাইন্ড চেঞ্জ করে কি জন্য? যে যার পক্ষে তারা ভোট করেছিল এই যে আপনার সার্ভেগুলোতে, সে লোকটা তাদের জাতি গোষ্ঠীর কেউ না, তারা মানে পিপল অফ কালার। যার ফলে তারা করে কি, অন্তত 10% থেকে 20% তারা মাইন্ড চেঞ্জ করে। তারা দেখা যায় যে তারা রিপাবলিকান হলেও, কনসারভেটিভ হলেও একজন লিবারেলকে ভোট দেয়, কারণ সে সাদা। এখানে আমিও আশঙ্কা করছি যে নিউ ইয়র্কে হয়তো সেটা হতে পারে, যে পোলে আপনি যেটা দেখছেন যে মামদানি গ্যাপটা ফিল আউট করছে, বা অনেকে আশা করছে যে বাই দ্য টাইম ইলেকশন কামস হি মাইট উইন। কিন্তু আমার ওখানে একটা আশঙ্কা যে অনেক ভোটাররা, বিশেষ করে এই যে জুইশ ভোটার, নিউ ইয়র্কে তো প্রচুর জুইশ ভোটার আছে, আপনার সাদা ভোটার এবং কিছু কালো ভোটার, তারাও কিন্তু খুব একটা যে এশিয়ান গ্রুপকে খুব একটা ট্রাস্ট করতে পারে তা কিন্তু না। এ সমস্ত কারণে আমার সন্দেহ হয়, যদিও এই ভদ্রলোক দিস ইয়াং ম্যান, মানে তার আমি একটা ডিবেটের কিছু অংশ দেখেছি, সে খুব ভালো ডিবেটার, সে সুন্দর ডিবেট করেছে এবং তোমাকে আমি বলবো কুপকাত করে দিয়েছে। হ্যাঁ, তা সত্ত্বেও হয়তো দেখা যাবে যে সে হয়তো হতে পারে না। তবে একটা আশার কথা হলো যে তার কিন্তু একটা নেম সেক তৈরি হলো। হ্যাঁ, এইবার একটা নেম সেক তৈরি হলো। যদি এবার নাও হতে পারে, তার জন্য ভবিষ্যৎটা কিন্তু খারাপ না। ডেমোক্রেটিক পার্টিতে সে হয়তো একজন রাইজিং স্টার হিসেবে উপনীত হবে। তো উইন অর লুজ, আমার মনে হয় মামদানি এবারটার যে ইলেকশনটা তাকে তার যে পর্যায় ছিল, সেই পর্যায় থেকে তাকে একটু উঁচু পর্যায়ে নিয়ে যাবে, এটা মনে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা পর্যালোচনা শুনবো আমাদের আরেকজন অতিথির। একটি বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো 2 মিনিট পরে বিরতিতে যাই। বিরতিতে যাবার আগে আমি আসলে কিছুটা পর্যালোচনার কিছুটা অংশ শুনে যেতে চাই। করিম চৌধুরী, আপনার কাছে কি মনে হচ্ছে সামনের দিনগুলোতে আসলে নিউ ইয়র্কের দায়িত্ব, সিটি হলের দায়িত্ব কার হাতে যেতে পারে, এবং মেয়র এরিক অ্যাডামসের উপর যে সম্প্রতি সময়ে নিউ ইয়র্কারদের যে এক ধরনের অভিযোগ রয়েছে, সেটা আসলে ভোটের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে? দেখুন, আমি এরিক অ্যাডাম নিয়ে কথা বলে সময় নষ্ট না করে আমাদের ভোটারদেরকে, নিউ ইয়র্ক সিটির অধিবাসীদেরকে আমার মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে যাবে এরিক অ্যাডাম নিয়ে কথা বলে এই মুহূর্তে। হি ইজ নট এ পার্ট অফ দিস গেম এনিমোর। আপনি সবগুলো পোল দেখেছেন, সবগুলো পোলে এরিক অ্যাডাম অনেক পিছিয়ে রয়েছে, কম্পিটিশন করছে
গভর্নর কমো এবং অ্যাসেম্বলিম্যান মামদানি। এই নিউ ইয়র্ক সিটির মেয়র নিয়ে এই দুই স্টেট ইলেক্টেড অফিসিয়াল, একজন সাবেক গভর্নর যিনি এই সবগুলো সেক্সুয়াল মিসকন্ডাক্ট অপরাধ নিয়ে রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, এবং আরেকজন এখনো সিটিং অ্যাসেম্বলিম্যান 33-year-old ইয়াং ক্রেস, এবং যার বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে তার প্রভাব গভর্নর কমো এবং অন্য অল আদার কম্পিটিটর যারা আছে তাদের চেয়ে অনেক বেশি ভালো। এই কারণে তার ইলেকশন ম্যানিফেস্টো সে কি কি করবে, how he solved the problem city dwellers have been suffering under Eric Adams or beyond. আরেকজন যিনি কম্পিট করছেন সেখানে কম্পিটিশনে আছেন অ্যান্ড্রু কুমো, গভর্নর। ইনি কিন্তু গভর্নরশিপ ছেড়ে আসতে বাধ্য হয়েছেন তার সেক্সুয়াল মিসকন্ডাক্টের কারণে। আপনি খেয়াল রাখবেন, অসৎ লোক যেখানে স্টেটের গভর্নর থেকে সরে আসতে হয়েছে তাকে আমরা সিটি হলের দায়িত্ব কিভাবে দিব, যার ফলে আজকে মামদানির ক্যাম্পেইনের নেতৃত্বে, মামদানি ক্যাম্পেইনের মাঝে সে যদি 33 বছর, আপনি দেখবেন যে মামদানির ক্যাম্পেইনের মাঝে 45 বিলিয়ন যে ইয়াং গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা অত্যন্ত শক্তিশালী, এবং বারবার তাকে লেভেল করা হয় যে সাউথ এশিয়ান। ইয়েস, উই আর সো প্রাউড হি ইজ সাউথ এশিয়ান, হি ইজ এ আসাম মেম্বার, হি ইজ অলওয়েজ উইথ আস, হ্যাজ বিন উইথ আস। সে গতবার আমাদের কনভেনশনে এসেছে, এবং যখনই আমরা দাওয়াত দিই, যখনই আমরা ইনভাইট করি সে আসছে, সে আমাদের মেম্বার। কিন্তু তাকে সাউথ এশিয়ান লেভেল দিয়ে যাতে ডিভাইড করা না হয়, আমাদের মিডিয়ার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে। কেননা তার ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টো, এখানে আমরা প্রত্যেকদিন বাসে আসা যাওয়া করতে গিয়ে ট্রান্সপোর্টেশন একটা বিগ প্রবলেম এসেছে, যার ফলে আমাদের কর্মসংস্থানে যেতে, স্কুলে যেতে, কলেজে যেতে দেরি হয়ে যায়, ক্লাস মিস করে, চাকরির ক্ষেত্রে মিস করে, আমাদের অনেক সমস্যা হয়। সে বলছে ফ্রি বাস দেবে, যাতে দ্রব্যমূল্যের যে যে দ্রব্যমূল্যের যে অবস্থা এখন, আপনার সেই ক্ষেত্রে নগরবাসীদের নারীশ্বাস দিতে যায়, বিভিন্ন কারণে হচ্ছে, তার পক্ষে এটা সম্ভব না। কিন্তু সে বলছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যাতে কিছুটা রক্ষা করা যায়, সেখানে সে সিটির নিয়ন্ত্রণে গ্রোসারি স্টোর, যারা গরিব মানুষ, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন, যারা ক্লাসের শ্রেণীর লোকজন, যারা তাদের জন্য প্রতিনিয়তই এই গ্রোসারি কিনা, এখানে আমাদের আয়ের একটা বিশাল অংশ ব্যয়। সেই ক্ষেত্রে যদি দুধের দাম যেখানে 2 টাকা করে বৃদ্ধি হওয়ার কথা, সেখানে যদি আমাকে 5 টাকা 6 টাকা করে 3 টাকা পার গেল, তাহলে আমাদের পরিবারের সংসারটা আমরা সবসময় ম্যানেজ থাকবো। সেই ক্ষেত্রেই তার সলিউশন দিয়েছে। এইভাবেই প্রত্যেকটা ক্ষেত্রে সে সলিউশন দিয়েছে। হাউজিং এর সুন্দর সলিউশন দিয়েছে, হাউজিং রেন্ট ফ্রিজ কথা বলেছে। তো তার ফলে এখন যে ভোটার রয়েছে, ভোটারদের কাছে আপনি জানেন যে 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে এই আর্লি ভোটিং। আমি নিজেও ভোট দিয়েছি, আমার আত্মীয়-স্বজনকে বলেছি, প্রতিবেশীকে বলেছি, ডেমোক্রেটদেরকে উৎসাহিত করেছি। আমাদের মিডিয়াগুলো আমরা আশা করি যে উৎসাহিত করবে 22 তারিখের ভিতরেই যেন যতটুকু সম্ভব অন্য কোনো অসুবিধা না থাকে আর্লি ভোটে অংশ নিয়ে নিরাপদে ভোট দেওয়া হয়, যাতে করে পরবর্তীতে আমরা যারা মামলানি ক্যাম্পেইনের সাথে জড়িত তারা যেন অন্যদেরকে উৎসাহিত করতে পারি এবং প্রয়োজনকে ভোট ব্যাংক নিয়ে আসতে পার্টিসিপেট করে আমরা অন্যদেরকে মামলানির পক্ষে কাজ করার জন্য যাতে সময় দেওয়া হয়। এবং 24 তারিখে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে আমরা মনে করি নগরীর যারা ভালো চায়, আমরা মনে করি একজন প্রমাণিত অসৎ লোককে, যিনি একদিন থেকে তার চেয়ে মামদানিকে নাম্বার 1, এটা র্যাঙ্ক চয়েস ভোট, র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে যাতে তাকে আমরা আমাদের ভোটারদেরকে রিকোয়েস্ট করা উচিত, যাতে করে মামদানি। করিম চৌধুরী, আমি আসবো আপনার কাছে, আবারও আসবো এই বিষয় নিয়ে, আপনার বাকি পর্যালোচনা শুনবো। তবে একটি বিরতির সময় হয়ে গেছে, দুজন অতিথি সঙ্গে থাকবেন, দর্শক আপনারাও সঙ্গে থাকুন। নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি করিম চৌধুরী এবং প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য। করিম চৌধুরী, আমরা আলোচনার মাঝখানে বিরতি নিয়েছিলাম, আপনি কি আরো কিছু যোগ করতে চান? আমি বলবো যে আমি ভোটিং 22 তারিখে শেষ হবে, আপনারা যারা এখনো ভোট দেননি আমাদের কমিউনিটিকে যেন সচেতন করা হয় নিউজের মধ্য দিয়ে, যে এখন একটা সুবর্ণ সুযোগ রয়েছে, একজন পার্সন অফ কালার, আমরা যারা মাইনরিটি থেকে আসছি তাদের একটা সুযোগ আসছে। সেই ক্ষেত্রে সবাই, শুধুমাত্র সাউথ এশিয়ানরা নয়, যারা সিটির ভবিষ্যৎ ভালো চায় এবং সিটির জন্য যে সমস্যাগুলো আছে তার সমাধান চায়, নট দ্য সস্তা
আপনার শুধুমাত্র প্রমিস যে আশা দেয়া, কিন্তু কাজের বেলায় আর নির্বাচিত হওয়ার পরে চলে গেলে আমাদের আর খোঁজ খবর নেই। আপনি দেখেন গভর্নর কোমা এত বছর ধরে গভর্নর ছিল, সে মুসলমানদের কোনো অনুষ্ঠানে যায়নি, বরং মুসলমানদেরকে সে কন্যাক করে ফেলেছিল, মার্জিনালাইজ গ্রুপ হিসেবে ঠিক করেছে। তো যার ফলে আমি ওর সমালোচনা করবো না। তার সাথে আমি একজন, আপনি জানেন যে আমি স্টেটের পাবলিক এমপ্লয়ি ফেডারেশনের বোর্ড মেম্বার ছিলাম, সেই ক্ষেত্রে আমি গভর্নর কোমর সাথে, কোমর টিমের সাথে এই বার্গেনিং এর যে লেবার ইউনিয়ন বার্গেনিং এর ক্ষেত্রে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমি জানি সে মধ্যবিত্ত শ্রেণীর পক্ষে কাজ করে নাই, কখনোই করবে বলে মনে হয় না, এবং সে তাকে ভোট দেওয়ার আমাদের পক্ষে সম্ভব না, যার ফলে আমরা তাকে এন্ডোর্স করি নাই এবং আমরা মামদানিকে কাজ করছি। আকাল মামদানিকে এন্ডোর্স করেছি, আপনি ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করবো, মামদানি ইজ দ্য রাইট ক্যান্ডিডেট ফর আস and our people should be united and work together to elect Mamdani as our next mayor. এবং আমরা বলবো যে যারা 22 তারিখের ভিতরে ভোট দিতে পারবেন না, তারা যেন অবশ্যই 24 তারিখে ইলেকশন দিতে ভোট দেওয়ার উপর আপনি গুরুত্ব দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করি, সময় একদম শেষের দিকে, একটু ছোট্ট করে দুজন অতিথির মতামত শুনবো। আজকে বাংলাদেশ প্রসঙ্গে যে সংবাদটি আমার হাতে রয়েছে, রাষ্ট্রপতি এবং সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এই তিন বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। রবিবার আবারও আলোচনা হবে। এই তিন বিষয়ের সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে বিএনপির মতভিন্নতা রয়েছে, তবে জামায়াতে ইসলামী এবং নাগরিক পার্টির অবস্থান সংস্কার কমিশনের কাছাকাছি। প্রফেসর ডক্টর মনির মোস্তফা আলী, আপনাকে দিয়ে শুরু করি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির কথাই বলি, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েই বলি, বিএনপির একমত না হওয়ার পেছনে আসলে আপনার কাছে কি যুক্তি মনে হচ্ছে, কিংবা কমিশনের সঙ্গে বিএনপির এত মতভিন্নতা কেন? অন্য দলগুলোতে এত মতভিন্নতা নেই। আপনার প্রশ্নের জবাবে আমি আসছি, তার আগে আমি নিউ ইয়র্ক সিটিতে সামান্য একটা কথা বলবো, কারণ আমার একটা নিষ্কর্ষ করা দরকার। আমি যেটা বলেছি, মানে আমি বাস্তবতার কথা বলেছি, কিন্তু আমিও চাই যে মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে আসে। আমি নিউ ইয়র্কের বাসিন্দা না, আমি লুইজিয়ানার বাসিন্দা, কিন্তু নিউ ইয়র্কে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে নিউ ইয়র্ক সিটিতে, এবং আমি মনে করি যে মামদানি মানে ভালো মেয়র, অ্যান্ড্রু কোমর যেটা ভালো মেয়র হবে। হ্যাঁ, আমি শুধুমাত্র একটু বাস্তবতার কথা বলতেছি যে হোয়াইটরা বা ব্ল্যাকরা কিভাবে ভোট দিতে হবে সে কথাটা বলতেছি। আমি আশা করবো যে মামদানি হয়ে আসুক মেয়র। এখন বাংলাদেশের প্রসঙ্গ, আপনার বিএনপি কেন এই সমস্ত যে সংস্কার, এবং আমি সংস্কার প্রস্তাবনাগুলো দেখেছি, মানে বিএনপি ছাড়া বাকি যে দলগুলো, ইভেন আপনার জামায়াত ইসলামী বা নতুন দল এনসিপি, তারা যে প্রস্তাবগুলো দিয়েছে বা প্রস্তাবগুলো মেনে নিয়েছে, সেদিক থেকে আমি দেখবো যে বিএনপি ঠিক সেই ওর অর্ডারে ফিরে যেতে চায়। মানে এই যে আপনার অতীতের যে একটা অর্ডার ছিল সেই অর্ডারে ফিরে যেতে চায়। আপনার যেমন ধরেন এই যে প্রধানমন্ত্রী যে টুটা, তারা এটা মেনে নিচ্ছে, তার মানে কি মেনে নিচ্ছে না? মানে হাসিনা 15 বছর ছিল, তারেক যে আসলে সে হয়তো 15 বছর থাকার চেষ্টা করতো। হ্যাঁ, কাজে আমরা সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখাচ্ছে, সেই স্বপ্নের সাথে আমার মনে হয় না বিএনপি কথাবার্তা শুনে যে তারা সংশ্লিষ্ট, তারা সেই ওল্ড অর্ডারে ফিরে যেতে চায়। আমি আশা করবো যে বিএনপি এই সমস্ত যে দাবি দেওয়া, এটাকে তোয়াক্কা না করে আপনার জনগণের ইয়া কোথায় আছে, আপনি যদি পার্টি বাদ দেন, হ্যাঁ, অথবা আমরা যারা ভুক্তভোগী, আমরা যারা এই যে বাংলাদেশের 54 বছরের যে পলিটিক্স আমরা দেখে আসছি, হ্যাঁ, আমরা কি আবার সেই অবস্থা ফিরে যেতে চাই? কোথায় প্রবলেমটা কোথায়? প্রবলেমটা না হলে একটা পরিবার ওই দিনের পর দিন ওই প্রাণেশ্বর হবে, সেটাই কি আমরা চাই? হ্যাঁ, বিএনপির যে প্রস্তাব, এটা তো আমি মনে করি এটা যেহেতু তারেক জিয়া চালাচ্ছে, বিএনপি তারেক জিয়ারই এটা হয়তো বিএনপি কি বলেছে যে এটা তোমরা কোনো মতে মেনে নিও। হ্যাঁ, কিন্তু এই আমি বলবো, এবং আমি বলে থাকি সচরাচর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বিরাট একটা সুযোগ এসেছিল, আমি কিছুটা হতাশ হয়েছি। হ্যাঁ, এখন একটা সময় আছে, কাজে এই বিএনপি কি দাবি দেওয়া এগুলো নাই করে কতগুলো জিনিস এগুলো কমন সেন্স। আমরা জানি যে টুটা এটা খুব একটা ভালো প্রস্তাব,
আপনার এই যে ভোটের অনুপাতে যে অন্তত আপার হাউস, আপনার লোয়ার হাউস ইলেকশনটা হলো মানে 1% অন ভোট, কিন্তু আপার হাউসের যে ইলেকট্রাল কলেজের কথা বলছে এটা খারাপ জিনিস। তার মাধ্যমে যদি আপার হাউসটা সেটা ভালো জিনিস হবে। হ্যাঁ, কাজেই আমি বলবো যে বিএনপি প্রস্তাব থেকে আমার এই কয়েকদিনের আমি দেখে মনে হচ্ছে যে তারা ধরে নিয়েছে যে ইলেকশন হলে তারাই ক্ষমতায় যাবে এবং তারা ওই সংস্কার টংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছে এর কিছুই করবে না। দেখা যাবে সেই আগের মতোই কি যে দুটো বড় দল, একটা দল এত বছর ছিল, আমরা থাকবো না কেন? এটাই তো আমি দেখতে পাচ্ছি। জি, আমরা শুনছিলাম আপনার পর্যালোচনা করুন, তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 1 মিনিটের বেশি সময় দিতে পারবো না, 1 মিনিট একটু মন্তব্য করবেন কিনা? দেখুন, যদি কোনো বিষয়ে বিএনপি যদি এবারের যে গণ আন্দোলন, এবারের যে গণ বিপ্লব, তার বিপ্লবের যে চিন্তা চেতনা ভাবাদর্শের সাথে বিএনপি যদি এক থাকতে না পারে, সেই ক্ষেত্রে আমি বিভিন্ন চ্যানেলে ব্যক্তিগতভাবে ইতিমধ্যে এই বর্তমান যে আমাদের সরকার রয়েছে, যেটা আপনার তত্ত্বাবধায়ক বলতে চান না, আপনারা বলতে চান এই 3 গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সোর্সে বিভিন্ন সোর্সের খবর, সেটা আমার ব্যক্তিগত অভিমত আমি জানিয়েছি। কোনো মেজর বিষয়ে যদি সংস্কারের বিষয়ে বিএনপি তার দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারে, জাতির ভবিষ্যতের স্বার্থে নমনীয়তা মানতে না পারে এবং জাতির ভাষা যদি বুঝতে না পারে, সেই ক্ষেত্রে একটা গণভোট রেফারেন্ডাম দিয়ে ডক্টর ইউনূস শুড ডিসাইড হোয়াট এভার দ্য মেজরিটি পিপল ওয়ান্ট। সেই ক্ষেত্রে গণভোটে একমাত্র সলিউশন হতে পারে। তবে বর্তমানে 3 গভর্নমেন্টে কোনোভাবে কোন রাজনৈতিক অথবা স্বার্থবাদী গ্রুপের কাছে ভাষাগত করে সেই জাতিকে যেন আবারও দাসত্বের কবলে ছেড়ে দেওয়া না হয়, সেই জন্য আমরা বলিষ্ঠভাবে বারবার বলে যাচ্ছি এবং বলে যাবো, যাতে করে কোনোভাবে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট বিএনপি বা অন্য কোনো শক্তিশালী দলের কাছে জোরের কাছে মাথা নত না করে, এবং যাতে করে এই বিপ্লবের বাবাদত্ত চিন্তা চেতনা এবং যে রক্তক্ষয়, যে জীবন দান, সেটির প্রতি সম্মান রেখে যেন করে একটা চিরস্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত, যে অনেকটি চিরস্থায়ী না, অন্তত দীর্ঘস্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত জনগণকে স্বৈরাচারের হাত থেকে, স্বৈরাচারী শাসকের হাত থেকে যেন রক্ষা করার ব্যবস্থা করা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি করিম চৌধুরী এবং প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, দুজনকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।